এখানেও সন্ত্রাস আছে। এখনো মায়েরা ঘরের মধ্যে নিরাপদ নন, ঘর থেকে বের হলে চলাচলে নিরাপদ নন, কর্মস্থলে নিরাপদ নন। এখনো প্রিয় দেশে চাঁদাবাজদের ভয়ে মানুষ অস্থির, মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। এই বাংলাদেশ সবাই কি চেয়েছে? আমি বিশ্বাস করি এইখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও আছেন, অথবা তাদের সন্তানেরা আছেন। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। জীবন বাজি রেখে, জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন, তাদের প্রতি এই দেশ, এই জাতি, রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখালো। তাদের তো স্বপ্ন ছিল একটি ন্যায় সাম্যের বাংলাদেশ তারা কায়েম করবে। মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষা পাবে, আবাল বৃদ্ধ বনিতা তারা তাদের স্বাস্থ্য পরিচর্যার সমস্ত অধিকার ভোগ করবে, সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। আসলে কিছুই হলো না। কার কারণে হলো না? এর জন্য কি সাধারণ জনগণ দায়ী? অবশ্যই না। দফায় দফায় যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, ভালো যদি কিছু করে থাকেন এইটাও তাদের কৃতিত্ব, অপকর্ম যদি কিছু থাকেন তারও দায় তাদের। কেউ কোনো কিছু ভালো করে নাই এ কথা আমি বলবো না, কিন্তু যে দেশটি আল্লাহ তাআলা সবুজে ঢেকে দিয়েছেন, মাটির নিচে সম্পদ আছে, মাটির উপরে সম্পদ আছে, পানিতে সম্পদ আছে, পানির নিচে সম্পদ আছে। যেই দেশে হাওড় বাওড় বনজ কৃষিজ সম্পদ আছে, যে দেশের মানুষ পরিশ্রমী, যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে, তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে। তারা আসে বসন্তের কোকিল হয়ে, বসন্তের সুবাতাস উপভোগ করার জন্য। ইলেকশনের সময় এসে উন্নয়নের একদম গঙ্গা পদ্মা, তারপরে সুরমা কুশিয়ারা বয়ে দেয়। খোয়াই নদীর কথা বললাম না, কারণ এটা মাঝে মাঝে রাগ করে। কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। একবার এক শ্রান্ত পথিক চৈত্র মাসের দিনে দীর্ঘ মাঠ পাড়ি দিয়ে এসেছে। হাঁপাতে হাঁপাতে এক জনপ্রতিনিধির বাড়িতে উঠেছে। উঠে বলে, স্যার, আমার তো পিপাসায় ছাতি ফেটে যায়, আমাকে কিছু পান করতে দেন। তিনি তার কাজের সহযোগীকে বললেন, তাড়াতাড়ি যাও, তার জন্য কিছু পানীয় নিয়ে আস। ওই বেচারা এক জগ ভর্তি পানি আর একটা গ্লাস এনে সামনে দিয়ে বলে যে আপনি পান করেন। এখন সে পান করে না। তিনি জিজ্ঞেস করলেন যে এত সময় আপনি বললেন ছাতি ফেটে যাচ্ছে, এখন পানি সামনে, জগ ভর্তি পানি, গ্লাস আছে, আপনি পান করছেন না কেন? কয়, স্যার, এত বড় মাঠ পাড়ি দিয়ে চৈত্র মাসে আসছি এই পানি পান করার জন্য। কয়, তাইলে কোন পানি পান করতে আসছেন? ওই যে ইলেকশনের সময় যে আমাকে পান করাইছিলেন, যে পানি ফুস করে উঠেছিল। কয়, ওই পানি খাইতে হলে আরো 5 বছর অপেক্ষা করা লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? ওই 5 বছরে একবার ফুস করা পানি খাওয়ায়, ফান্টা, স্প্রাইট, এই ধরনের কোক যেগুলো আছে এগুলা খাওয়ায়। ওই সময় বলে যে যার দিকে তাকায় বলে যে আপনারে তো আমার ভাইয়ের মতো লাগে।
এরপরে ইলেকশন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা, একটু শালারও মর্যাদা দিতে রাজি হয় না। জনগণের সম্পদ তারা যুগ যুগ ধরে লুণ্ঠন করে নিয়ে গেছেন। আপনারা জানেন গত 15.5 বছরে কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকাগুলা কার? 18 কোটি মানুষের। রাস্তায় যিনি ভিক্ষা করেন এই টাকাতে তার অংশ আছে, আজকের জন্ম নেওয়া শিশুর অংশ আছে। রাষ্ট্রীয় আয়ের 3 খাত, একটা হলো ট্যাক্স, বিদেশি অনুদান আর বিদেশি সাহায্য। এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল গঠন হয়। এই 3টাতে সমস্ত মানুষ শরীক। এরা জনগণের টাকা চুরি করেছে, তারা বড়লোক হয়েছে, দেশে সাহস করে নাই অথবা দেশটাকে পছন্দ হয় নাই, এই জন্য পরিবার শুদ্ধ টাকা শুদ্ধ বিদেশে পাঠিয়ে দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি। আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজি তেমন হওয়ার কথা না, এখানেও চাঁদাবাজি হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার, আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না যে আজকে সারাদিনে কয় টাকা রুজি করব, শুরুতেই তো তাকে 100 টাকা আমার দিতে হলো। এমনকি রাজধানীর কিছু কিছু জায়গায়, আমি এখানকার কথা বলতে পারবো না, ভিক্ষুক যেখানে বসে ভিক্ষা করতে সেখানে আগে চাঁদা, আগে খাজনা আদায় করে তারপরে বসতে হয়। এরা কোন স্তরের প্রাণী আপনারাই চিন্তা করেন। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। এতটুকুই শেষ না, এরা আমাদের মা বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না। এই নির্বাচনের সময় মানুষ কত সতর্ক হয়ে কথা বলে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক ভাই বন্ধু তারা কিভাবে বলে যে যদি বুরকা পরে তা কোনো মেয়ে লোক আসে, যদি নেকাব করে আসে, যদি হেজাব পরে আসে, খুলে ফেলবা। বলতে বলতে বলছে পুরা কাপড় খুলে ফেলবা। এরা কি কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়া আসে নাই? যদি এসে থাকে বলবো প্লিজ মার জাতিকে সম্মান করতে শিখুন। আগে আপনার আপন মাকে সম্মান করুন। যদি আপনার মাকে সম্মান করার শিক্ষা আপনি পেয়ে থাকেন, এই দেশের 9 কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন। আর নিজের মাকেই যদি সম্মান করার শিক্ষা না পেয়ে থাকেন, দুর্ভাগ্য আপনার। আমরা এই ভাই বন্ধুদেরকে বলবো প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি আপনারা বিরত না থাকেন, ভয়ভীতি প্রদর্শন করেন, গায়ে হাত তোলেন, কাপড় দিয়ে টান দেন, আমরা বলে দিচ্ছি অনেক সহ্য করেছি, অনেক হয়ে গেছে, প্রয়োজনে জীবন দিব, কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেয়া হবে না ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন, এরপরে পুলিশের হাতে তুলে দিবেন। এর জন্য কেউ যদি আপনাদের বিরুদ্ধে মামলা করতে চায়, বলবেন মামলা আমার বিরুদ্ধে করার জন্য। আমরা আশা করব যারা এই অপরাধ করেছেন তারা অনুতপ্ত হয়ে জাতির কাছে, মার জাতির কাছে, 9 কোটি মা বোনের কাছে তারা ক্ষমা চাইবেন। সম্মানিত ভাইরা, আমাদের অঙ্গীকার খুবই স্পষ্ট। আমরা ন্যায় বিচার সমাজে কায়েম করার পক্ষে। আল্লাহর হুকুমের কথা বলেছেন হযরতুল আল্লাম আমাদের বানিয়াচং আজমেরগঞ্জের, যিনি ইনশাআল্লাহ সংসদ সদস্য পদপ্রার্থী, আব্দুল বাসিত আজাদ সাহেব, আমরা সেই আদল এবং ইহসান সমাজে কায়েম করতে চাই।
একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে তার বিচার হয়ে শাস্তি হবে, রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, তারাও যদি সেই অপরাধ করেন, ইনশাআল্লাহ আইন এবং বিচার কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। আইন সকলের জন্য সমান হবে, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ। গরিবের, অসহায় মানুষের কোনো বিচার নেই, বিচার সবসময় প্রভাবশালীর পক্ষে। এই বিচার ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা অচল করে দিব, এই বিচার আর চলবে না। ওই বাংলাদেশ আর দেখতে চাই না, যেই বাংলাদেশে আমার মা বোন, জায়া কন্যা কারো কোনো জীবন এবং ইজ্জতের নিরাপত্তা নাই, এই বাংলাদেশ দেখতে চাই না। এই বাংলাদেশও দেখতে চাই না যেই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। ওই বাংলাদেশও দেখতে চাই না নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আদালতে হাজির করে হেনস্থা করা হয়, তাদের উপর পৈশাচিক নির্যাতন করা হয়, সেই বাংলাদেশও দেখতে চাই না। ওই বাংলাদেশও দেখতে চাই না যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন, সেই বাংলাদেশ দেখতে চাই না। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা তা জানার অধিকার এই জনগণের অবশ্যই আছে। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি, আমরা কিছু বিষয় আছে এইগুলা বৈধ হলে ওই সুযোগগুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো, না তাকে রিক্সা চড়বো, এইটাও যদি না তাকে পায়ে হাঁটবো। কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না। এরকম আরো কিছু বিষয় আছে যেগুলা বাদ দিয়ে চলা যায়। সাধারণ জনগণ যেভাবে চলে আমরা ইনশাল্লাহ সেইভাবে চলবো। সম্মানিত ভাইরা, এই হবিগঞ্জ আমি শুনেছি এইটাও সন্ত্রাস কবলিত। আপনারা কি চান এই হবিগঞ্জ আর সন্ত্রাস কবলিত থাকুক? যদি না চান তাইলে 12 তারিখ আপনারা সিদ্ধান্ত জানাবেন ইনশাআল্লাহ। যারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে তারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবে, আর যারা সন্ত্রাসকে লালন করবে তারা অন্যদিকে ভোট দিবে। এই হবিগঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহর অপূর্ব নিয়ামতে ভরপুর। এখানে হাওড় বাওড়, বিল বাদর, নদী নালা, মৎস্য সম্পদ প্রচুর। এখানে খনিজ সম্পদ আছে, এখানে বনজ সম্পদ আছে, এখানে চা বাগান আছে, এখানে বাংলাদেশে যা দরকার সব কিছু আছে। কিন্তু হবিগঞ্জে যদি কেউ চলাফেরা করে বিবেক দিয়ে বলবে এটি আমার বাংলাদেশ নয়। সৎমায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে। এই ধারা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার, যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের কাজ শুরু করব। আমরা কারো উপর বেইনসাফি করব না। যার যেটা পাওনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এই টাকা আমরা যদি সরকারে যাই, এটা আমাদের বাপ দাদার টাকা নয়। এই টাকা 18 কোটি মানুষের টাকা। 18 কোটি মানুষের টাকা 18 কোটি মানুষের জন্যই ব্যয় করা হবে ইনশাআল্লাহ। এখানে মেডিকেল কলেজ হয়েছে, এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি, নিজস্ব ক্যাম্পাস গড়ে উঠেনি, দাঁড় করা ক্যাম্পাসে চলছে। দিন তো অনেক চলে গেল, বছরও অনেক চলে গেল। আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেলাম, তারপরে আমাদের হাসপাতালটা এমন থেকে গেল কেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে
পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হবে এবং মানসম্মত নিজস্ব ক্যাম্পাসের হাসপাতালও গড়ে তোলা হবে। এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের একই হালত, এতিম অবস্থা। আমরা সেই এতিম অবস্থার অবসান ঘটাবো ইনশাআল্লাহ। এবং বিশ্ববিদ্যালয়গুলো শুধু কাগজের সার্টিফিকেট তৈরির কারখানা হবে না, দক্ষ জনবল তৈরির কারখানা হবে, যারা দেশ গড়ার কারিগর হবে ইনশাআল্লাহ। সেই শিক্ষা আমরা হাতে দেব। আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না, বেকার ভাতা তুলে দেব না। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না, তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক, তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক। আমরা আমাদের জনবলকে নিয়ে আমাদের যে পরিকল্পনা, ইনশাআল্লাহ আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাআল্লাহ। বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন? হ্যাঁ দিব, কিন্তু সেই কলকারখানা হবে কৃষিভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ। সেখানে শিক্ষিত যুবকেরা মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দিবে, আনন্দের সাথে মা বাপকে নিয়ে বসবাস করবে, গর্বিত হয়ে বলবে আমিই বাংলাদেশ এবং এটা আমার বাংলাদেশ। যুবকরা তৈরি হয়ে যাও। আমরা তো বয়সের একটা প্রান্তে এসে গেছি। আমরা এই বাংলাদেশটা এখন তোমাদের হাতে সমঝাতে চাই। যুবকরা রেডি? দেখি কারা রেডি, হাত তুলেন। ও মা, সবাই দেখি যুবক। তাইলে ইনশাআল্লাহ আমরাও সবাই যুবক ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে গড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং আমার মা বোনেরা, আমরা সেই বাংলাদেশটাই চাই যেই বাংলাদেশের শিশুও বলবে এটা আমার বাংলাদেশ, আবাল বৃদ্ধ বনিতা বলবে এটা আমার বাংলাদেশ। চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে, যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে, সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত, যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাড্ডিসার মানুষগুলো, আমরা চা বাগানেরও আধুনিকায়ন করব, প্রযুক্তি সমৃদ্ধ করব, সেই মানুষগুলোরও জীবন মানে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। তাদের একটা সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আমরা বারবার বলে আসছি, এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয়, রানীর ছেলে রানী হয়। আমরা সে দ্বারা পাল্টে দিতে চাই। একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয়, তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সেও হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। সেই রাজনীতিটাই আমরা চালু করতে চাই। এই রাজনীতির পক্ষে আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, মোবারক আপনাদেরকে। সম্মানিত ভাইরা, দুইটা ভোট। কয়টা ভোট? প্রথমে গণভোট। কি বলবেন? কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? 12 তারিখ প্রথম ভোট ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন হাকে অত্যন্ত সম্মানের সাথে বিজয়ী করেন। বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা ভোট বিজয়ী হলে পুরানা পচা রাজনীতির চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। হা ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, জিতে যাবে। হা ভোট পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বাংলাদেশকেই যেন বিজয়ী করেন। এরপরে বাংলাদেশ বিজয়ী হলে এই বাংলাদেশ চালাবে কে? যাদের সৎ চরিত্র আছে, দেশের প্রতি দায়বোধ আছে, দেশের প্রতি অঙ্গীকার আছে, দেশপ্রেম আছে, যারা সামান্য বাতাসে দেশ ছেড়ে পালায় না, এই দেশটা তারা চালাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। 4টা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো। বিভিন্ন জাতের গাছ দিয়ে বাগানকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, এটা হারাম।
কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। কোনো ধার্মিক মানুষ কোনোদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তার সাক্ষী এই বাংলাদেশের জনগণ। আমাদের বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগও কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের ক্ষতি সাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। 5 তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে। আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ইনশাআল্লাহ আগামীতে সেই সুযোগ পেলে আমরা সারা দেশে সেই নিরাপত্তা নিশ্চিত করব। মেধার ভিত্তিতে যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয়ে কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আমরা এই কাজ করব না। বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে। এখানে কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না। তারা নিরাপত্তা এবং সম্মানের সাথে তাদের আচার অনুষ্ঠান করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। যা গত 17 মাসে আমরা চেষ্টা করেছি, আমাদের কোনো সরকারি দায়িত্ব ছিল না, কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে এই দায়িত্ব আমরা পালন করেছি। ভবিষ্যতের বাংলাদেশই এমন হবে ইনশাআল্লাহ। হা ভোটের পরে দেশ পরিচালনার জন্য আমরা ইনসাফের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ন্যায় বিচার সমাজে কায়েম হলে দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন, দর্শন, খুন এই সব বন্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য ন্যায় বিচারের প্রতীক শুধু দাড়িপাল্লা না, এবার 11 দলের যেখানে যে প্রতীক সেইটাই ন্যায় বিচারের প্রতীক। এই হবিগঞ্জ জেলার 4টি আসন, 1টি আসনে দাড়িপাল্লা, 2টি আসনে দেয়ালগড়ি, 1টি আসনে রিক্সা। যেখানে রিক্সা আমরা সবাই রিক্সা, যেখানে দেয়ালগড়ি সবাই আমরা দেয়ালগড়ি, যেখানে পাল্লা আমরা সবাই সেখানে দাড়িপাল্লা। আমি এখন অনুরোধ জানাবো, এক এক করে হবিগঞ্জ 1 থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। হবিগঞ্জ 1-এ 11 দলীয় নির্বাচনী ঐক্য, যেটাকে আমরা বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, এর পক্ষে যাকে আমরা মনোনীত করেছি, তার নামটা বলুন। উনি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন নেতা, একজন দায়িত্বশীল, জনাব মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি। তার হাতে আমরা বাংলাদেশের সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন রিক্সা তুলে দিচ্ছি। যত সংখ্যায় বাংলাদেশে রিক্সা আছে আর কোন পরিবহনের এত সংখ্যা নাই। তার মানে এটা হচ্ছে সাধারণ জনগণের পরিবহন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি রিক্সা সম্মানের সাথে বিজয়ী হয়ে আসুক। প্রত্যেকটা সিট এবং প্রত্যেকটা ভোট 12 তারিখ গুরুত্বপূর্ণ। সেই আসনে আমরা দোয়া করি এই ভাই যেন নির্বাচিত হয়ে আসেন। তারপরে হবিগঞ্জ 2, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরতুল আল্লাম আব্দুল বাসিত আজাদ, তাকে আপনারা সবাই চিনেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ গড়ির কাটা 12 তারিখ ঠিক মতো ঘুরবে ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা গড়ির পক্ষে জোয়ার তৈরি হবে ইনশাআল্লাহ, এবং জোয়ার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এই জোয়ারকে বিজয়ের দ্বার প্রান্তে আল্লাহ যেন পৌঁছায় দেন। এবার হবিগঞ্জ 3, মাশাআল্লাহ মহসিন আলী, মাশাআল্লাহ। ধরো, শক্ত করে ধরো, এইভাবে শক্ত হয় না, পুরা হাত দিয়ে এরকম ধরতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইনসাফের প্রতীক দাড়িপাল্লা আমরা তার হাতে তুলে দিলাম। প্রতীকের স্লোগানটা একটু পরে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এই আসনে যদি দাড়িপাল্লা বিজয়ী হয়, সন্ত্রাস দূর হবে ইনশাআল্লাহ, চাঁদাবাজি দূর হবে ইনশাআল্লাহ, মায়ের ইজ্জত সংরক্ষণ হবে ইনশাআল্লাহ, সকল ধর্ম দল মতের মানুষ নিরাপত্তা পাবে ইনশাআল্লাহ, যুবকরা হাতে হাতে কাজ পাবে। আমরা বেকার বানানোর আর কোনো উদ্যোগ গ্রহণ করব না। আমরা এখন সবাইকে সরকার বানাইতে চাই ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে হবিগঞ্জ 4, মাশাআল্লাহ, আমাদের জাতীয় নেতা
জনাব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের। শক্ত করে ধরেন, দেখেন তো ঘড়ির কাঁটা ঠিক আছে কিনা। মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? দেয়াল ঘড়ি। ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে। মাশাআল্লাহ, ভাই বোনেরা দলে দলে ভোট দেবে, ইনশাআল্লাহ বিজয় হবে। বিজয়মালা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার আমরা পাল্লার পক্ষে স্লোগান দিব ইনশাআল্লাহ। প্রতীক আছে? আছে? কোন সে প্রতীক? আস্তে করে, আরে জুড়ে হয়ে গেছে, আরো জুড়ে, জুড়ে সুরে। 12 তারিখ সকাল সন্ধ্যা মা বোনেরা ভাই বাপেরা দলে দলে ইনশাআল্লাহ বিজয় হবে। মাশাআল্লাহ। এরপরে রিক্সা, আমরা আগেই বলেছি এটা হলো সবচেয়ে পপুলার জনপ্রিয় গণপরিবহন। এই রিক্সার বিজয় আল্লাহ তাআলা দান করুন, আমরা দোয়া করি। প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ জিতে যাবে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বিজয়মালা। জাযাকুমুল্লাহু খায়রান। সম্মানিত ভাইরা, আমরা তাহলে আপনাদের কাছে 4টা আসনে সহযোগিতা চাইলাম। শেষ কথা, 4টা আসন ইনসাফের হাতে আপনারা তুলে দেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের হাতে তুলে দেন। সবাইকে বহু সুযোগ দিয়েছেন, দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন। একবার আমাদেরকে পরীক্ষা করুন। আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব। এ দেশের মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আল্লাহ যেন সেই অঙ্গীকার পালন করার তৌফিক দান করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব মঞ্চের এই দেখেন হাদির একটা ছবি এখানে আছে। এইখানে একটা ব্যানারে লেখা আছে, আমি হাদি হত্যার বিচার চাওয়ার জন্য এখানে এসেছি। আমি কথা দিচ্ছি, শুধু হাদি নয়, আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি সহ তাদের যত সহযোদ্ধা আমাদেরকে জীবন দিয়ে তাদের জীবন জাতির জন্য উপহার দিয়েছে, আমরা তাদের বিচার করব ইনশাআল্লাহ। তাদের হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এই দাবি পূরণ হবে। তবে হ্যাঁ, ন্যায় বিচার হবে, জেনে তেনে বিচার হবে না, বিচারের নামে কারো উপর অবিচার করা হবে না। ন্যায় বিচার আমরা নিশ্চিত করব। তাতে কেউ মুক্তি পায় মুক্তি পাক, শাস্তি পায় শাস্তি পাবে। রাষ্ট্রের বাহিনী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, সবাই মিলেই তো আমরা বাংলাদেশ, এটি তো আমাদের সকলের বাংলাদেশ। বাংলাদেশটা ভালো হলে আমরা সবাই ভালো থাকতে পারবো। একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, তারা সেদিন হবেন 18 কোটি মানুষের। তারা সেদিন হবে কার? 18 কোটি মানুষের। আর আমি ঘোষণা দিচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। সেই বিজয়ের অপেক্ষায় থাকলাম। আল্লাহ তাআলা কবুল করুন। 13 তারিখে সূর্য যেন নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে উদিত হয়। আল্লাহ তাআলা যেন এই জাতির প্রতি সেই রহমটুকু করেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী হবিগঞ্জবাসী, আমরা এতক্ষণ যাবৎ মোহতারাম আমিরে জামাতের বক্তব্য শুনলাম। আমরা মোহতারাম আমিরে জামাতকে কথা দিতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে 11 দলীয় সমর্থিত প্রার্থীদেরকে বিজয়ী করে হবিগঞ্জের 4টি আসন আমরা উপহার দিব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা গরম সহ্য করে বক্তব্য শোনার জন্য হবিগঞ্জ জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রিয় মা বোনদেরকে বলবো, আপনারা একটু পরে বের হন। পুরুষ ভাইয়েরা বের হয়ে গেলে আপনারা শান্তিপূর্ণভাবে বের হতে পারবেন। আর আমির জামাতের গাড়ি বের হওয়ার পরে পুরুষ ভাইয়েরা বের হবেন। সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, রাস্তাটি ক্লিয়ার রাখার জন্য, রাস্তাটি পরিষ্কার রাখার জন্য মোহতারাম আমির জামাতের গাড়ি যাওয়ার পরে আমরা বের হব ইনশাআল্লাহ। এনসিপির জেলা